আসসালামু আলাইকুম। বায়োলজির সেকেন্ড পেপারের কোন অধ্যায়ের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বেশি জোর দিয়ে পড়া উচিত, কোন প্রশ্নগুলো রিভিশন সবার আগে দিতে হবে, এগুলো নিয়েই সাজিয়েছি আমাদের আজকের প্রথম ভিডিও চ্যাপ্টার অ্যানালাইসিসের উপর। ফার্স্ট ভিডিও হচ্ছে অবশ্যই বায়োলজির সেকেন্ড পেপারের উপরে, যেহেতু তোমরা সেকেন্ড পেপারটা অনেকেই আগে পড়বে, কারণ এটাই করা উচিত। যেহেতু তুমি বায়োলজি ফার্স্ট পেপারের আগে অনেকদিন বন্ধ পেয়েছো, কিন্তু সেকেন্ড পেপারের আগে বন্ধ কম। সো চ্যাপ্টার অ্যানালাইসিস সিকিউ সেকেন্ড পেপারের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের হামিম ভাইয়া, এবং আমার মেডিকেল এডমিশন কোর্সের নাম হচ্ছে টার্গেট ডিএমসি 6.0। তোমরা যারা যারা মেডিকেল এডমিশন দিবা ইনশাল্লাহ, তোমাদের সবার একটা বিশ্বাসের জায়গা, একটা আস্থার জায়গা ইনশাল্লাহ এই টার্গেট ডিএমসি 6.0 হতে যাচ্ছে। সো শুরু করার আগেই আমাদের এই টার্গেট ডিএমসি 6.0 সম্পর্কে একটু বলে নেই। প্রায় 100+ লাইভ ক্লাস, 100+ এক্সাম, সব কিছু, মানে একটা স্টুডেন্টের যাদের দরকার। ভর্তি হলে 5টা ম্যাটেরিয়াল তুমি ফ্রিতে পাচ্ছ, 3টা প্র্যাকটিস বুক, একটা এক্সট্রা বুস্টার বই যেখানে এক্সট্রা তথ্য যেগুলো আছে অন্যান্য রাইটারের সেগুলো একসাথে করে দেওয়া, একটা টার্গেট ডিএমসি প্রশ্ন ব্যাংক। এই সব 5টা বই তুমি তোমার অফলাইনে বা তোমার বাসায় তুমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছ। এবং আর্কাইভ ক্লাস লাইভ মিলে ম্যাক্সিমাম ক্লাসই আমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ একটা কমপ্লিট একটা কোর্স হচ্ছে টার্গেট ডিএমসি 6.0 26 ব্যাচের জন্য। 27 ব্যাচের জন্য আমার ইনশাল্লাহ প্রি মেডিকেল বায়োলজি, প্রি মেডিকেল কেমিস্ট্রি আসবে আগস্টের ফার্স্ট উইকে ইনশাল্লাহ। তোমরা সবাই ভাইয়ার পেজ, ইউটিউব চ্যানেলের দিকে নজর রেখো, ইনশাল্লাহ তুমি আপডেট পেয়ে যাবো। পেজের নাম ডক্টর আবরার হামিম, ফেসবুক পেজের নাম ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো এখানে তোমাদের মোটামুটি টেলিগ্রাম সাপোর্ট, দাগানো বইয়ের পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগে সব কিছুই পাবা। আর একটা কথা বলে রাখি, মেডিকেল এডমিশনে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ভালো লেভেলের ক্লাস। মনে রাখবা, নিজে তো পড়তেই হবে, নিজে পড়ার কোনো বিকল্প নাই। মেডিকেল এডমিশন টেস্ট তুমি দিবা, যে কোনো এডমিশন টেস্ট দিবা, তোমাকে নিজে পড়তে হবে। কিন্তু নিজে পড়ার পরে খেয়াল রাখতে হবে, যদি ক্লাসটা ইজি হয়, ক্লাসটা যদি তুমি ক্লাস থেকে অনেক কিছু ক্যাপচার করতে পারো, ক্লাসে তোমার পড়াটাকে অনেক ইজিলি গুছিয়ে দিয়েছে, তখন তোমার বাসায় পড়ার সময় অনেক কমে যাবে। অল্প সময়ে তুমি দেখা যাবে অনেক বেশি পড়ার সুযোগ পাচ্ছ, এবং রিভিশন দেওয়ার জন্য তুমি এনাফ টাইম পাবা, কারণ তোমার পড়া ক্লাসের মধ্যেই ভাইয়া ম্যাক্সিমাম মুখস্থ করিয়ে দিয়েছি। এটাই কিন্তু মেডিকেল এডমিশনের একটা গুরুত্বপূর্ণ হ্যাক্স। তো তোমরা ক্লাসটা ইনশাল্লাহ ভালো করে করার জন্য টার্গেট ডিএমসি 6.0-তে একদম পূর্ণ আস্থা রাখতে পারো। এবং তার জন্য আমি বলে দিই, তার জন্য তুমি ইউটিউবে গিয়ে টার্গেট ডিএমসি 6.0 আমার কিছু ক্লাস করে দেখতে পারো। দেখবা ইনশাল্লাহ ক্লাসের মধ্যেই ওই অধ্যায়ের এমসিকিউ তোমার মুখস্থ অনেকটাই হয়ে গেছে, এবং পরবর্তীতে রিভিশন দেওয়াটা অনেক ইজি হবে। এইটা গেলো মেডিকেল অ্যাডমিশনের কথা। আর যারা ভার্সিটির জন্য ট্রাই করবা, যারা ভার্সিটি এবং গুচ্ছ, ঢাকা ভার্সিটি গুচ্ছ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সকল বিশ্ববিদ্যালয়ের একটাই কমপ্লিট কোর্স আমাদের এখানে টার্গেট ডিউ 6.0। ওকে, এবং ভর্তি হলে তুমি কিন্তু সিক্রেট ফাইলস সম্পূর্ণ ফ্রি পাবা, অ্যাডভান্স সিক্রেট ফাইলস, এবং সাথে কিছু স্পেশাল রিটার্ন বুক, ওএমআর বুক, এগুলো ফ্রি থাকছে। সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে তোমাকে এই সময়ের মধ্যেই এনরোল করতে হবে। ভার্সিটি ব্যাচেও বায়োলজি একটা অংশের দায়িত্বে আমি আছি। ওকে, চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অফ অল, অধ্যায় 1, প্রাণীর শ্রেণীবিন্যাস এবং বিভিন্নতা। খেয়াল করে দেখো, এই অধ্যায়টা, এই অধ্যায়ের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে আমরা শুধুমাত্র যেগুলো 5 স্টার ইম্পর্টেন্ট ওইগুলোকেই ডেফিনেটলি সাজেশনের মধ্যে আনছি। অর্থাৎ যে টপিকগুলো মাস্ট, অর্থাৎ তুমি অধ্যায়টা পড়বা, এই টপিকগুলো মাস্ট শেষ করে তারপর নেক্সট টপিকগুলো তুমি কভার করার চেষ্টা করবা। মানে ফার্স্টে তুমি যদি এই মেন জিনিসগুলো পড়ো, অল্প সময়ের মধ্যে তোমার আগে পুরো বইটা একটা ভালো দখল আসবে, তারপরে তুমি ইনশাল্লাহ এক্সট্রা বাকি জিনিসগুলো পড়া শুরু করবা। এই জন্য তোমার মাথায় একটা টাইম ফ্রেম থাকা জরুরি, যে আমি কোন সময় ধরে কতটুকু পড়বো, এটা তোমার নিজের মতো করে সেট করে নিতে হবে। তুমি যদি আজকে এখন পড়তে বসো, দেখবে এই কয়টা প্রশ্ন তুমি পড়ে ফেলছো। ওকে, ফার্স্ট অফ অল, সিলোমের প্রকারভেদ। ভাই, সিলোমের প্রকারভেদ কিন্তু পরীক্ষার জন্য 3 স্টার, আসলে 3 স্টার না 5 স্টার ইম্পর্টেন্ট। কেন বললাম? কারণ সিলোম থেকে ছবি সহ আসে। আর আমি যখন কালকে জিওলজির চিত্রগুলো ছবি তোমাকে ইনশাল্লাহ দিব, তখন তুমি বুঝে যাবা যে সিলোমের ছবিগুলো কিভাবে আঁকতে হবে। তোমাকে বলে রাখি, চিত্র নিয়ে কেউ চিন্তা করবে না, চিত্র মূলত প্র্যাকটিস করো পরীক্ষার আগের রাতে। আর নর্মালি যখন পড়তে কিছু ছবি আঁকি না আমরা হাতে, অত সুন্দর করি না, কিন্তু মোটামুটি করে এঁকে ফেলি। এভাবে আঁকা রানিং রাখবা, আর সুন্দর করে আঁকবা পরীক্ষার আগের দিন বসে বসে, তাহলে একটা প্র্যাকটিস হবে। তাহলে সিলোম মাস্ট। হ্যাঁ, সিলোমের প্রকারভেদ একদম 3টাই প্রকারভেদ। আমরা কাকে বলে, কেন এটাকে বলছি, এবং উদাহরণ সহ পড়বো। প্রধান পর্ব মনে রাখবা, প্লাটিহেলমিনথেস। খেয়াল করো, প্লাটিহেলমিনথেস খুবই ইম্পর্টেন্ট। নেমাটোডা, প্লাটিহেলমিনথেস। মলাস্কা থেকে কেন নেমাটোডা, মানে এই যে পর্বগুলো লেখা আছে, পর্বগুলো থেকে প্রশ্ন আসে, তবে এদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা থেকে। তো বাকি যেটা আছে, ধরো আর্থ্রোপোডা থেকে প্রশ্ন আসছে, ওটা মূলত তুমি ঘাসফড়িং টপিকের সাথেই মোটামুটি পড়ে ফেলছো, বা ওখান থেকে পড়বা। ঘাসফড়িং নিয়ে একটু আইডিয়া থাকলেই আর্থ্রোপোডা লেখা যায়। যেহেতু প্রাণী জগতের বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা,
ওই হিসেবে আর্থ্রোপোডা মাঝে মধ্যে দেয়। ওকে, মলাস্কা থেকে একাইনোডার্মাটা এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এই পোর্শনটাতে মধ্যে আসলে সবগুলো পড়ে গেছে। তো আসলে ওই পরিফেরা নিডারিয়া এই দুইটার মধ্যে থেকে সাধারণত প্রশ্ন কম দেয়, কারণ নিডারিয়া তো হাইড্রা আছে একটা বিশাল টপিক। সো পরিফেরা নিডারিয়া থেকে বাদ দিয়ে মোটামুটি বাকি ম্যাক্সিমামগুলো থেকেই পরীক্ষা টুকটাক প্রশ্ন আসে, এনিলিডাও মাঝে মধ্যে একটু বাদ যায়। তো এই পর্বগুলো তুমি ইনশাল্লাহ মাস্ট পড়বা। তার মধ্যে আমি প্লাটিহেল মিনথেস, নেমাটোডা এবং আর্থ্রোপোডা আমি আলাদা করে বলছি না, যেহেতু এটা ঘাসফড়িং এর মধ্যে আছে, কিন্তু মাস্ট খেয়াল রাখবা একাইনোডার্মাটা যেন মিস না হয়। উপপর্ব ভাই, উপপর্বের মধ্যে এই যে তিনটা আছে, বিশ্বাস করে ইউরো করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ইউরো করাটার মধ্যে তোমাকে কিন্তু ওই যে সুন্দর করে কিভাবে সাইফোনের মতো দেখতে, হ্যাঁ, তোমাকে এসিডিয়া, থিলিয়াসিয়া, লার্ভেসিয়া, এসিডিয়া আঁকতে হবে মাস্ট। এসিডিয়া দিয়ে আমার মনে আছে অনেক সময় বিভিন্ন কলেজে সৃজনশীল আসে এই এসিডিয়া দিয়ে। সো এসিডিয়া, এই থিলিয়াসিয়া, লার্ভেসিয়া মানে ইউরো করাটার যে কমন বৈশিষ্ট্যগুলো আছে এগুলো পড়বা, যেন তুমি বৈশিষ্ট্যগুলো কিছু লিখতে পারো। মনে রাখবা বায়োলজিতে পয়েন্ট আকার নাম লিখতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই ছবি আঁকার অভ্যাস করতে হবে। আচ্ছা, সেফালোকরাটা তেমন একটা আসে না, ভার্টিব্রাটা তো মোটামুটি হালকা পাতলা আসে, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, বাট ইউরো করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটাকে মোটামুটি 4 স্টার দেওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কন্ড্রিকথিস, বা এটা ইট ইজ এ 5 স্টার টপিক। কন্ড্রিকথিস বা একটিনোপটেরিজি, কন্ড্রিকথিস বা তরুণাস্থিময় মাছ, একটিনোপটেরিজি বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, সার্কোপটেরিজি বা ওই পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, এই তিন ধরনের মাছ। এই 3 ধরনের মাছের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কন্ড্রিকথিস এবং একটিনোপটেরিজি। কেন? কারণ একটিনোপটেরিজি হচ্ছে রুই মাছ, আমাদের রুই মাছ কিন্তু এই একটিনোপটেরিজির মধ্যে পড়ছে। আর কন্ড্রিকথিস তরুণাস্থিময় মাছ, যেমন হাঙ্গর। তো পরীক্ষা দেখবা 2টা ছবি দিছে, একটা হাঙ্গর দিছে, একটা রুই মাছ দিছে। তো হাঙ্গর দিয়ে কন্ড্রিকথিস থেকে প্রশ্ন করবে, মানে কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য পড়তে হবে। এটার জন্য আমি একটা ছন্দ পড়াই আমার ওয়ানশট ক্লাসে, দেখবা তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো, ওই একটা ওয়ানশট দিয়ে 3-4টা বৈশিষ্ট্য হয়ে যায়। আর একটিনোপটেরিজি রুই মাছের যে ছবিটা দিবে ওটা দিয়ে চলে যাবে রুই মাছের প্রশ্নে, বুঝতে পারছো? এইভাবে কোরিলেট করে মাঝে মধ্যে সৃজনশীল দিতে পারে যদি স্যার একটু এভাবে চিন্তা করে। আচ্ছা, অ্যামফিবিয়া বা রেপটিলিয়া, এই যেটা দেখবা এটা মোটামুটি কম ইম্পর্টেন্টই। আর খুবই ইম্পর্টেন্ট, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী না। এটা আমরা জানি, যাদের নটাকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় ওরাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, যাদের নটাকর্ড প্রতিস্থাপিত হয় না ওরা হচ্ছে নর্মাল কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না। তো এটা যখন তুমি লিখবা তখন তোমার এখানকার যে নর্মাল বেসিক ওই যে তোমার বাকি যে পর্বগুলো আছে এগুলো সবগুলো তুমি মোটামুটি নিয়ে আসতে পারবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কারণ নটাকর্ড নিয়ে তো অনেকগুলো পড়ছো, মেরুদণ্ড নিয়ে তো তুমি খুবই কম, একদম লাস্টের দিকে কয়েকটা পড়ছো। সো এটা ইনশাল্লাহ ওই ভার্টিব্রেটার মধ্যে তুমি ইনশাল্লাহ পড়ছো, তো মোটামুটি তোমার এটা একটা আইডিয়া আছে এবং এটা তুমি পারবা। ঠিক আছে, তাহলে এটা খুব ইজি। এটা কিন্তু মাঝে মধ্যে ঘতে আসে, এটা মাঝে মধ্যে খতে আসে, খেয়াল রাখবা। নেক্সট চলে আসি হাইড্রা টপিকের মধ্যে খেয়াল করো অনেকগুলো টপিক অনেক ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। আমি আগে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো, আমি এতগুলো স্টার্ট দিলে আমার ছবিটা বিশ্রী হয়ে যাবে, বুঝছো? এই জন্য আমি স্টার্ট কমায় দিচ্ছি, তাহলে ছবিটা মোটামুটি সুন্দর থাকবে। খেয়াল করে দেখো, হাইড্রার জন্য একদম মাস্ট নিডোসাইটাল গঠন, মাস্ট চলন, এবং এই দুটো হচ্ছে প্রথম কথা। নেক্সট ভাই, সেকেন্ড মাস্ট নেমাটোসিস্টের প্রকারভেদ, মিথজীবিতা। তো নেমাটোসিস্টের প্রকারভেদ তাও একটু কম আসে, মিথজীবিতা একটু বেশি আসে। ওকে, এপিডার্মিসের গঠন একদম 5 স্টার, এটা রিয়েল 5 স্টার আসলে, কারণ হাইড্রার মধ্যে প্রশ্ন আসছে, এপিডার্মিসের গঠন থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এপিডার্মিসের গঠনের ছবিটা মাস্ট, ছবিটা আমার চিত্র ক্লাস থেকে দেখো, কোনো টেনশন করার দরকার নাই, তুমি এখন নর্মালি পড়ে রাখো কি কোর্স থাকে, কোনটার কাজ কি। ঠিক আছে, আর হাতে কলমে যদি একটু প্র্যাকটিস করতে পারেন চলো ভালো, নাহলে আমার ক্লাসের জন্য ওয়েট করবা, ছবি আমার ক্লাস থেকে আঁকবা। চলে আসি ঘাসফড়িং এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঘাসফড়িং এর দর্শন কৌশল একদম মাস্ট। ঘাসফড়িং এর দর্শন কৌশল, আমরা ঘাসফড়িং এর 2 ধরনের প্রতিবিম্ব দেখতে পাই, একটা হচ্ছে অ্যাপোজিশন, সুপার পজিশন। ওকে, মৃদু আলোতে, একটা হচ্ছে উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব। এই 2 ধরনের প্রতিবিম্ব দর্শক কিভাবে আমরা আঁকবো, হ্যাঁ, ওই যে রেখাচিত্র দিয়ে যেভাবে আঁকে এই আঁকাটা কিন্তু মাস্ট। ওমাটিডিয়ামের গঠন মাস্ট, এই গ নম্বরে ওমাটিডিয়ামের গঠন আসলে ঘ নম্বরে এটা আসে, যে প্রতিবিম্ব এটা আসে। হ্যাঁ, আচ্ছা, রূপান্তর হরমোনের ভূমিকা, এটা অনেকেই পড়ে না কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। রূপান্তরের বেলা দেখবা তোমাদের বইয়ে 4টা হরমোন লেখা আছে, গ্রন্থির নাম, হরমোন, কাজ, এভাবে পড়বা। এত গদবাধা না, সুন্দর করে গ্রন্থির নাম, হরমোনটা কি, এটার কাজ কি, গ্রন্থির নাম, হরমোনটা কি, কাজ কি, এক লাইন করে লেখার জন্য মতো প্র্যাকটিস করো। ওকে, আর রূপান্তর তো আস্তে আস্তে, রূপান্তর কাকে বলে তখন যদি সঙ্গে প্রশ্ন আসে, তখন রূপান্তর কাকে বলে, রূপান্তরের কি ধরনের প্রকারভেদ, এগুলো পারলে মোটামুটি ঘ নাম্বার বা গ নাম্বার 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখে ফেলা যায়। ওকে, আর কিছু ছোট ঘাসফড়িং আঁকবা, একটু বড় হয়ে বড় ঘাসফড়িং, নিম্ফ 1 নিম্ফ 2, একটু বড় ছেলে ঘাসফড়িং, এরকম করে ছোটটা রাখতে হয়। বায়োলজিতে ছবি আঁকার উপর আসলে তেমন কোনো গুরুত্ব কোথাও নাই, পয়েন্ট লিখতে হবে আর ছবি আঁকতে হবে, চাইলেও আঁকতে হবে, না চাইলেও আঁকতে হবে গতে, তাহলে ইনশাল্লাহ মার্কস তুমি ভালো পাবা। আচ্ছা, এবার চলে আসি মালথিজিয়ান নালিকা। মালথিজিয়ান নালিকা ইম্পর্টেন্ট, ছবি আমি ভাই তোমাকে ছবি আঁকবো, মালথিজিয়ান নালিকার গঠন এবং
প্রক্রিয়া, কিভাবে তার রেচন প্রক্রিয়াটা চলে। রক্ত সংবহন প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। ট্রাকিয়া নিয়ে আমি খুব বেশি একটা ফোকাস দিতে চাই না। কেন চাই না? ইম্পর্টেন্ট ঠিক আছে, বাট এটার গঠনটা আঁকাটা খুবই হিজিবিজি, খুবই পেঁচালো। তো অন্তত পক্ষে তুমি যদি ওইটা আঁকতে চাও, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র ট্রাকিয়াল কাণ্ড, উপরেরটা এটা পাশেরটা ট্রাকিয়াল কাণ্ডগুলোকে মাঝখানে জোড়া লাগাই দিতে পারো, তাও তুমি মোটামুটি বেঁচে যাবা। হ্যাঁ, যদি পরীক্ষা হলে তুমি হালকা একটা আইডিয়া নিয়ে যেতে চাও, সেক্ষেত্রে তুমি ট্রাকিয়াল কাণ্ডগুলো লম্বা লম্বা করে এঁকে দিলা, পাশেগুলো পাশে এঁকে দিলা, মোটামুটি ছবি ইনশাল্লাহ হয়ে যাবে, একদমই না পারাচ্ছে। মানুষ এবং ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়ার পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। কারণ মানুষের যেহেতু আমরা জানি যে মানুষের হচ্ছে কি সুন্দরভাবে বদ্ধ সংবহন প্রক্রিয়া হয়, হার্টের মধ্যে পাম্প হয়, সুন্দর মতো হয়, হার্টে 4টা প্রকোষ্ঠ, এক পাশে অক্সিজেন পরিবহন, এক পাশে কার্বন ডাইঅক্সাইড। ঘাস ফড়িংয়ে তো এসব কিছু না, ও 7টা এরকম খোপের মতো 7টা প্রকোষ্ঠ মিলে একটা হৃদযন্ত্র। হ্যাঁ, সামনে দিয়ে রক্ত, এবং সাইড দিয়ে রক্ত ঢুকে, আমাদের সাইড দিয়ে এরকম রক্ত ঢুকে না, ওদের এরকম অস্ট্রিয়া আছে, সাইড দিয়ে রক্ত ঢুকে। তো ওদের আমাদের তো রক্ত সংবহন প্রক্রিয়া এক না, তোমরা এগুলো পারো। মালফিজিয়ান নালিকা এবং বডির পার্থক্য একটু কম ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে মূলত আসে। মালফিজিয়ান নালিকা হচ্ছে ঘাস ফড়িংয়ের বেলায়, মালফিজিয়ান বডি আমাদের বেলায় রেচন অধ্যায়ে আছে। হ্যাঁ, মানুষ এবং ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র পার্থক্য মোটামুটি রিলেটেড করে, মানে আমার সাথে কোরিলেশন করে পড়তে হয়। আমি যখন তোমাদেরকে ঘাস ফড়িংয়ের ক্লাসগুলো নেই, আমি আমার বেসিক ক্লাসে আমি কোরিলেশন করে আসলে শুরুতে দেখাই। তারপরে তোমরা অলরেডি জানো মানুষের প্রধান শ্বসনাঙ্গ হলো ফুসফুস, ঘাস ফড়িংয়ের প্রধান শ্বসনাঙ্গ হলো ট্রাকিয়া। এখান দিয়ে তোমার কাজ হয়ে গেছে। ফুসফুস রিলেটেড কথাবার্তা মানুষের বেলায় লিখবা, ট্রাকিয়া, ট্রাকিয়াল কাণ্ড, ট্রাকিউল, বায়ুথলি, এগুলো রিলেটেড কথাবার্তা তুমি লিখবা ঘাস ফড়িংয়ের বেলায়। তো মোটামুটি একটা আইডিয়া তুমি করতে পারবে। এবং সেখানে দেখো ছবি কিভাবে আঁকবা, মানুষের ফুসফুস যখন বলবে, শ্বসনতন্ত্রের কথা বলবে, কিছু না পারো তুমি অন্তপক্ষে মানুষের ফুসফুস তো আঁকতে পারবা নাকি? ধরো ভাই আমি কিছু পারো না, তুমি সাপোজ কিছু পারো না, কিন্তু টান দিয়ে এরকম করে টান দিয়ে মানুষের ফুসফুস আঁকতে পারবা। এই যে মানুষ এটা আঁকতে পারবা না, এইসব ছবি হলো এঁকে দিয়ে আসতে হবে। ছবি আঁকার উপর নাম্বার আছে। হ্যাঁ, একদম হাতে লেখা পরিষ্কার রাখতে হবে, আর ছবি সুন্দর করে রাখতে হবে। চলো আসি রুই মাছ। ভাই রুই মাছ টপিকটার মধ্যে সবচেয়ে সহজ টপিক হচ্ছে পটকা এবং হৃৎপিণ্ড। এই পটকার গঠন, হৃৎপিণ্ডের গঠন, পটকার কাজ, হৃৎপিণ্ডের কাজ। তো হৃৎপিণ্ডের কাজটা বলা কিছু নাই। রুই মাছের বেলায় হচ্ছে আমরা একচক্রী সংবহন দেখতে পাই, শুধু কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়। হ্যাঁ, আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট রুই মাছের হচ্ছে এই যে ধমনীতন্ত্রের প্রক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। ধমনীতন্ত্র, রুই মাছের ধমনীতন্ত্র শিরাতন্ত্র পরীক্ষার জন্য খুব কঠিন, আমরা যেন ধমনীতন্ত্র মেনলি পড়বো। ফুলকার গঠন তুমি চাইলে দেখতে পারো, এটা কয়েকবার আসছে, বাট ফুলকার গঠনটা আমি তোমাকে বেসিক্যালি দেখাইছি আমার ক্লাসের মধ্যে, তুমি দেখবা আইসের গঠন স্বয়ং পড়াই। তারপর ফুলকার গঠনটা যতটুকু পারো, মানে যতটুকু তোমার পক্ষে সম্ভব হয় ছবিটা এঁকে যতটুকু পড়া, এটা নিয়ে খুব বেশি একটা আমি প্যারা দিই না, কারণ এই প্রশ্নটা আসলে সবাই খুব বেশি একটা লিখতে পারে না, বুঝছো। এটা লেখাটা খুব কঠিন, কিন্তু লাইনগুলো কঠিন, জিনিসগুলো কঠিন। তো লিখতে না পারলে তো নাম্বার কমে যাবে, এই জন্য আমি এটাকে অনুৎসাহিত করি, এটা তুমি স্কিপ করার চেষ্টা করো, যদি আসে বাইকগুলো পারলে ইনশাল্লাহ পারবা। দেখো হৃৎপিণ্ডের গঠন যদি তুমি পড়ো, তাহলে রক্ত সংবহন প্রক্রিয়া পারবা না, একসাথে না। এই হৃৎপিণ্ডের গঠন আর রক্ত সংবহন প্রক্রিয়া কি একসাথে? তো রাইট। তো তুমি তো এই দুইটা অবশ্যই পড়বা, একটা পড়লে আরেকটা এমনি হয়ে যায়। নেক্সট, পরিপাক থেকে একদম প্রশ্ন আসবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমরা পরিপাক থেকে যে কোনো ধরনের প্রশ্ন পেতে পারি। কিরকম? মুখের মধ্যে কি ধরনের পরিপাক হয়, পাকস্থলীতে কি ধরনের পরিপাক হয়, ক্ষুদ্রান্ত্রে কি ধরনের পরিপাক হয়, আমার 1 ক্লাসে আমি এভাবে পড়াইছি। অথবা আসতে পারি কি, শর্করা আমাদের দেহে কিভাবে পরিপাক হয়, আমিষ আমাদের দেহে কিভাবে পরিপাক হয়, স্নেহ কিভাবে পরিপাক হয়। সো ওই পার্টগুলো ইনশাল্লাহ দেখবা। তো এই যে পাকস্থলীতে পরিপাক, পাকস্থলীর গঠন, ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাকে অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থির ভূমিকা খুবই ইম্পর্টেন্ট। দেখা যাবে অগ্নাশয় বা আন্তরিক গ্রন্থি ছবি দিচ্ছে, দিয়ে বলবে যে উক্ত গ্রন্থির ভূমিকা লিখো এই পরিপাকে, এভাবে আসতে পারে। যকৃতের সঞ্চয় বিভাগে ভূমিকা মাস্ট। সঞ্চয় ভূমিকা 6টা পয়েন্ট শিখবা, বিপাকীয় ভূমিকা 6টা পয়েন্ট শিখবা, পয়েন্ট আকারে মুখস্থ করে যাবা, নাহলে পরীক্ষার লেগে ভুলে যাবা। অগ্নাশয়ের গঠন মোটামুটি লেস ইম্পর্টেন্ট, একটু কম ইম্পর্টেন্ট। অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, এটাও খুবই সহজ প্রশ্ন, এটা খতে আসতে পারে, এমনি আসবে না। অগ্নাশয় গঠন আসলে খতে আসতে পারে, বাকিগুলো মোটামুটি কম ইম্পর্টেন্ট দিয়ে বলা যায়, বাট ওই উপরের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেসিক্যালি তোমার চর্বি পরিপাক কিন্তু আসতে পারে, যদি এখানে লাইক নাই, এখানে চর্বি পরিপাকটা তোমরা একটু দেখো। গাট ফিলিং হচ্ছে এরকম যে কোনো ধরনের খাদ্যের পরিপাক আসতে পারে, বুঝতে পারছো? যে কোনো ধরনের খাদ্যের পরিপাক আসতে পারে। লাইক তুমি শর্করা কিভাবে পরিপাক হয়, আমার ওয়ান শট করলে এগুলো সবাই বুঝতে পারবা, এগুলো নিয়ে কোনো টেনশন নেই, বুঝছো। একটু ঠান্ডা মাথায় করলে দেখলেই তুমি বুঝতে পারবা। বা স্নেহ কিভাবে পরিপাক হয়, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা স্নেহজাতীয় খাদ্যটা পরীক্ষা আসতে পারে, যেটা এখানে পিত্ত লবণ ভূমিকা রাখে এবং সেখানে ইমালসিফিকেশন হয়। তো এটা দিকে একটু খেয়াল রাখবা, জোর দিয়ে ইনশাল্লাহ এটা পড়ার চেষ্টা করবা। রক্ত সঞ্চালন একদম শিওর, তুমি জানো প্রশ্ন আসবে, এটা আমিও জানি, তুমিও জানো, এবং তুমিও জানো যে ভাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে হৃৎপিণ্ডের গঠন চিত্র, একদম মাস্ট। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ওকে ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হৃৎপিণ্ডের যে অন্তর্গঠন। আমি একটা ছবি ভিডিও অলরেডি দিয়ে রাখছি, তোমরা চ্যালেঞ্জে দেখে নিবা। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন সহজ উপায়ে একটা ছোট ভিডিও দেওয়া আছে,
ইউটিউবে দেওয়া আছে হৃৎপিণ্ডের গঠনের চিহ্ন একদম মাস্ট। ওকে, আচ্ছা নেক্সট মানুষ এবং রিমাসে তো ওখান থেকে চলে গেছে, খুবই খুবই ইম্পর্টেন্ট মায়োজেনিক নিয়ন্ত্রণ, এটা যদি না আসে এটা কষ্ট হবে। আর সিস্টেমিক এবং পালমোনারি সংবন্ধন, দেখো রিসেন্টলি তোমরা খেয়াল করবা কিনা জানি না, তোমাদের কলেজের প্রশ্নগুলোতেও এই সিস্টেমিক এবং পালমোনারি, ভাই পালমোনারিটা কি জোর দেওয়া হয়েছে তুমি চিন্তা করতে পারবে না। আমি যখন পড়াই পালমোনারি মাস্ট পড়াই, সিস্টেমিক এবং পালমোনারি সংবহন, আমার কারণে মনে হচ্ছে সংবহন থেকে একটা প্রশ্ন দিলেও দিতে পারে সংবহন। তো সিস্টেমিক এবং পালমোনারি এটা তোমরা পারো, আমার ক্লাস দেখে নিবা। মায়োজেনিক নিয়ন্ত্রণ এনজিওপ্লাস্টি কিন্তু মাস্ট, কারণ এটা বর্তমানের জন্য আধুনিক প্রক্রিয়া। এবার আসি রোগগুলোর কারণ, এটা কিন্তু স্টার কম দেওয়া হয়েছে, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যাবে গ নাম্বারে তোমাকে দিচ্ছে ধরো মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বা সরি গ নাম্বারে তোমাকে দিয়েছে ধরো হৃৎপিণ্ডের যে গঠনের চিত্র, তুমি সেটা পারো, কিন্তু ঘ নাম্বারে দেখা গেল হার্ট অ্যাটাকের লক্ষণ প্রতিকার এইসব দিছে। তো এই জন্য একটা সিস্টেমে তিনটা যে রোগ আছে, হার্ট অ্যাটাক, অ্যানজাইনা, হার্ট ফেলিয়ার, এই তিনটার মোটামুটি বেসিক কিছু কারণ, যে এটা কারণে বুকে ব্যথা হয়, এই ঊর্ধ্বাঙ্গে ব্যথা ছড়িয়ে পড়ে, বমি বমি ভাব হয়, এরকম বেসিক কিছু পয়েন্ট তুমি মুখস্থ করবা, সাথে প্রতিকার, মোটামুটি সবগুলোর প্রতিকার খুবই কাছাকাছি কিন্তু, হ্যাঁ প্রতিকার প্রতিরোধ এরকম একটা আইডিয়া নিয়ে রাখবা, যেন ঘ নাম্বারে তুমি লিখতে পারো। বুঝতে পারছো? অনেক সময় আমরা এই ধরনের প্রশ্ন অ্যাভয়েড করার চেষ্টা করি, ট্রু, কিন্তু যখন এটাকে গ ঘ একসাথে মিলিয়ে দিবে তখন তোমার এটা অ্যাভয়েড করার সুযোগ নাই। ওকে, তোমরা ইনশাল্লাহ সবাই পিডিএফ গুলো পেয়ে যাবো। আচ্ছা ভালো কথা, পিডিএফ পাওয়া কোথায়? কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হলে দেখবেন ইনশাল্লাহ সকল পিডিএফ, অর্থাৎ আমাদের টার্গেট ডিএমসি 6.0 যত পিডিএফ আছে, ইম্পর্টেন্ট পিডিএফ তোমাদের হেল্প করার জন্য সব পিডিএফ ওখানে দেওয়া আছে। সো তোমরা ইনশাল্লাহ ওখান থেকে ইজিলি তুমি মানে গ্রুপে চ্যানেলে অ্যাড হয়ে পিডিএফ ডাউনলোড করতে পারো ফ্রিতেই, কোনো টাকা পয়সা লাগবে না। বুঝতে পারছো? সো ইট ইজ এ ভেরি গুড চান্স টু গেট অল দ্য থিংস ইজিলি। নেক্সট ভাইয়া, এই রক্তচাপ নিয়ন্ত্রণ, ব্যারো রিসেপ্টরের ভূমিকা, এটা একটা ভিডিও আমি কিছুক্ষণ আগে আমার পেজে আপলোড করার কথা বলেছি, হয়তো ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে, তোমরা ইনশাল্লাহ দেখে নিবা। এটা 2 স্টার দেওয়া, কিন্তু যদি কোনো কারণে ওই যে হয় না প্রশ্ন একটা সহজ একটা কঠিন হয়, যদি কোনো কারণে প্রশ্ন একটা কঠিন হয় তখন কিন্তু ওই যে ব্যারো রিসেপ্টরের ভূমিকা এই যেতে প্রশ্ন দিবে। সো আমি চাই আমার স্টুডেন্টরা এগুলো পারুক, এই জন্য আমি ব্যারো রিসেপ্টরের একটা পার্ট ক্লিপ আমি ইউটিউবে আপলোড করবো, একটা ক্লিপ আমি আমার ফেসবুক পেজ ডক্টর আব্রাহিম পেজে এবং মন্দির পাঠশালা পেজে সব জায়গায় আপলোড করে দিব, তোমরা ইনশাল্লাহ দেখে নিও। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে কীভাবে পড়াই দিছি। নেক্সট শ্বসন এবং শ্বাসক্রিয়া আর রেচন, আমি ধারণা করছি দুইটার মধ্যে একটা থেকে প্রশ্ন থাকবে। তো হাই চান্স শ্বসন প্রতিবার থাকে, রেচন থেকে আবার আসতে পারে। তারপর আমরা শ্বসনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই, খুবই ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্র দ্বারা প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, এইটার একটা ভিডিও তোমরা আমার পেয়ে যাবা, দেখে নিবা আমার ক্লাস থেকে যদি কেউ না পারো। এলভিলাসের গঠন চিত্র সহ এলভিলাসের চিত্র আমি আমার ক্লাসে পড়াইছি, চিত্রের ক্লাসে ইনশাল্লাহ দেখবা, কোনো টেনশন নেই। শ্বসনে শ্বাসসংযোগের ভূমিকা খুবই ইজি, হিমোগ্লোবিনের ভূমিকা তুমি লিখবা। গ্যাসীয় পরিবহন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন হয়, সে পরিবহন প্রক্রিয়া। তো শ্বসনে আসলে আমরা পড়ি এই কয়টা প্রশ্নই আছে, কয়টা প্রশ্ন। নেক্সট হচ্ছে অধমপায়ী ধূমপায়ী ফুসফুসের এক্স রে তুলনা, এটা যদি পরীক্ষা আসে তুমি যদি লিখতে যাও সেখানে তুমি বুঝতে পারছো নাম্বার বেশি একটা পাবা না। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা অ্যাভয়েড করি, ওই টাইপের প্রশ্ন। মানুষ এবং রিমাস ঘাসফড়িং এর পার্থক্য, ফুসফুসের গঠন চিত্র মোটামুটি একটা আইডিয়া হয়েছে। চলে আসি বর্জ্য নিষ্কাশন, খুবই ইম্পর্টেন্ট। বৃক্কের লম্বচ্ছেদের ছবি, খুবই ইম্পর্টেন্ট। নেফ্রনের গঠন এবং চিত্র, ভাই চিত্র কথাটা বলছে এখানে, বেসিক্যালি চিত্র বলবে না, গঠন বললে চিত্র দিতে হবে। আচ্ছা নেক্সট, মূত্র সৃষ্টির প্রক্রিয়া অবশ্যই মাস্ট, এই অর্থ থেকে মূত্র সৃষ্টির প্রক্রিয়া একদম মাস্ট, কারণ গ নম্বরে মূত্র সৃষ্টির প্রক্রিয়াটাই দিবে সাধারণত দিলে, অথবা গতে নেফ্রন দিবে, ঘতে মূত্র সৃষ্টির প্রক্রিয়া দিবে, অথবা গতে বৃক্কের লম্বচ্ছেদ ছবি দিবে, ঘতে এই মূত্র সৃষ্টির প্রক্রিয়া, অথবা অসমোরেগুলেশন, অথবা এই যে তোমার যে অ্যালডোস্টেরন এডিএইচ এর মাধ্যমে যে পানি সোডিয়াম এগুলো যে ভারসাম্যটা হয় কিভাবে হয়, আমার ওয়ান শট ক্লাসে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখাই দিছি, তুমি ইনশাল্লাহ দেখে ফেলতে পারবা। যে কোনো অধ্যায়ের নাম লিখে লিখবা আবরার হামিম, বাই আবরার হামিম, দেখবা তুমি আমার ক্লাসটা ইনশাল্লাহ পেয়ে গেছো। ওকে, আচ্ছা খুবই ইম্পর্টেন্ট ডায়ালিসিস। দেখো ভাই ডায়ালিসিস কিন্তু বর্তমান বাংলাদেশে খুবই কমন, সেই জন্য ডায়ালিসিস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ডায়ালিসিসের বিকল্প একদম মাস্ট, ডায়ালিসিস প্রক্রিয়া, পেরিটোনিয়াল ডায়ালিসিস, হিমোডায়ালিসিস, এই দুটো ডায়ালিসিস ইম্পর্টেন্ট, এর মধ্যে হিমোডায়ালিসিসটা বেশি ইম্পর্টেন্ট, ছবি সহ পরীক্ষায় আঁকতে দিতে পারে। অবশ্যই যদি পরীক্ষা আসে অবশ্যই তোমাকে ছবি দিতে হবে, ছবি ছাড়া এখানে কোনো সেকেন্ড কোনো সে নাই। ওকে, আচ্ছা চলে আসে আমরা ইনশাল্লাহ রক্তে সোডিয়াম মাত্রা নিয়ন্ত্রণ, এটা ওই যে যখন তুমি অ্যালডোস্টেরনের ভূমিকা পড়বা তখন সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণটা হয়ে যাবে। সো এইভাবে দেখে দেখে প্রশ্ন দেখে দেখে তুমি পড়বা, টিক চিহ্ন দিবা। চলন এবং অঙ্গ সঞ্চালন, চলন এবং অঙ্গ চালনা, এটা আসলে অনেকেই একটু কম পড়ে, বাট অস্থির ছকটাকে পড়তে হয় বেসিক্যালি আমাদের এমসিকিউর জন্য, বুঝছো? অস্থির ছক মাস্ট হচ্ছে এমসিকিউর জন্য। আদর্শ কষ্টকার গঠন, এটা বেসিক্যালি সিকিউতে আসে, তাহলে আমি একটু সিকিউগুলো ভাগ করে দিই, এটা বেসিক্যালি সিকিউতে আসে আদর্শ কষ্টকার গঠন। নিরেট অস্থির গঠন 100% ইম্পর্টেন্ট, হ্যাবার্সিয়ান তন্ত্র পরীক্ষা আসে সিকিউতে, ঠিক আছে? তরুণ স্থির প্রকার চিত্র সহ বেসিক্যালি এটা এমসিকিউর জন্য, সিকিউর জন্য তুমি এটা লিখে পারবা না,
কারণ অনেক লিখতে হবে, আর এত কঠিন জিনিস তুমি অ্যান্সার করাটা তোমার জন্য কঠিন। অস্থিত অনুষ্ঠিত পার্থক্য সিকিউর জন্য, এখানে মনে রাখবা হিউমেরাস মাস্ট, ফিমার মাস্ট, এই দুইটা হচ্ছে সিকিউর জন্য। হিউমেরাস এবং ফিমার হচ্ছে সিকিউর জন্য মাস্ট, বাকিগুলো হচ্ছে এমসিকিউ। পেশির পার্থক্য 5 স্টার ইম্পর্টেন্ট, শুধু মাস্ট না, 5 স্টার ইম্পর্টেন্ট সিকিউ। পেশির পার্থক্য, ঠিক আছে। পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দিলে এটা খ নম্বরে আসতে পারে। হাঁটু সঞ্চালনে পেশির ভূমিকা, এটা প্রশ্ন একটু কঠিন করে দিয়ে সিকিউতে দিতে পারে, মানে খ এবং ঘর জন্য তুমি মূলত পড়ে ফেলবা। তো বেসিক্যালি এখানে আসলে তোমার ওই পেশিতে টান পরে ওই থিওরিটা কাজে লাগবে ফার্স্ট অফ অল। সেকেন্ড, তোমার এই সঞ্চালনে যে পেশিগুলো আছে, কিছু পেশি হচ্ছে পাটাকে ভাঁজ করতে সহায়তা করে, কিছু পেশি পাকে প্রসারিত করতে সহায়তা করে। এই যে ভাঁজ করা এবং প্রসারিত করা, ভাঁজ করতে সহায়তা করে হ এবং গ দিয়ে মনে রাখি, তোমরা ইনশাল্লাহ পারবা। তারপরে আমি এটা একটু আলাদা করে বলে দিলাম, হ্যামস্ট্রিং পেশি এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি মনে রাখার জন্য একটা বাল ছন্দ আমরা ইউজ করি। যাই হোক, ওটা ইনশাল্লাহ এডমিশনের ক্লাসে, মেডিকেল এডমিশনের ক্লাসেই পাবা, এগুলো টেনশন নাই। তোমরা আপাতত এই যে পেশির ভূমিকা যখন বলবে অ্যাটলিস্ট পেশির নামগুলো মুখস্থ করতে হবে, বুঝছো? হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনেমিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াসের মধ্যে আবার আছে তিনটা, তো এরকম করে ভাগ করে ইনশাল্লাহ পড়তে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। চলে আসে এরপরে সমন্বয় নিয়ন্ত্রণ। ভাইয়া সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়টা দেখছে আর এই অধ্যায় নিয়ে টেনশন করানো এমন কেউ নাই। আমি আগেই তোমার ক্লিয়ার কাট বলে দিই, সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় সিকিউতে চোখ এবং কান আর হরমোন, এই তিনটা টপিক থেকে। তো ফার্স্টে যে ব্রেনের পার্টটা, এই পার্ট থেকে এর আগে প্রশ্ন খুব কম আসছে, বেসিক্যালি এমসিকিউতে আসছে। সিকিউতে তোমার ব্রেনের পার্ট এবার আসবে কিনা কেউ তো জানে না, কিন্তু আমরা যেহেতু প্রিপারেশন নিব, তুমি আগে ইম্পর্টেন্ট যেগুলো বারবার আসছে এগুলো নিয়ে তারপর আমি এখানে বলে দিচ্ছি তুমি কীভাবে প্রিপারেশন নিবা। প্রশ্নগুলো তোমার জন্য একদম সুন্দর করে এখানে দেয়া আছে। খেয়াল করে দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল এই যে চোখের লম্বচ্ছেদ ছবি সিকিউর জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। চোখের লম্বচ্ছেদ, রেটিনার গঠন এবং রড এবং কোন কোষের পার্থক্য 5 স্টার ফর সিকিউ, খুবই ইম্পর্টেন্ট। প্রতিবিম্ব গঠন মানে চোখের ওভারঅল পুরোটা ইম্পর্টেন্ট। চোখের পার্ট কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, এটা ওয়ান শট ক্লাসও দেওয়া আছে। চোখের উপযোজন সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খতে আসে। কানের গঠন বললাম না, চোখ এবং কান, কানের গঠন শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা মাস্ট। অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য এটা আসে না। হরমোনের ছক, এই হরমোনের ছক কিন্তু সিকিউর জন্য মাস্ট। এখন বলতে পারে ভাইয়া এটা এমসিকিউর জন্য মাস্ট, তো জানতাম, সিকিউর জন্য মাস্ট কীভাবে হইলো? এই যে আসলে ওই ছক থেকে সিকিউ আসে না, বাট যেটা হয় কোনো একটা হরমোন বেড়ে গেলে বা কমে গেলে শরীরে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, এই রিলেটেড কিছু লাইন তোমাদের বইয়ে লেখা আছে ওই ছকের পরে, তো ওই জায়গা থেকে প্রশ্ন হয়। এখন ওই জায়গা থেকে প্রশ্ন সব তো পড়া তোমার জন্য সম্ভব না, তুমি কয়েকটা পড়বে, আমি তোমাকে বলে দিই। গ্রোথ হরমোন কয়েকটা, কি বললাম, ওই হরমোনগুলোর নাম বললাম, যেটার পার্শ্ব প্রতিক্রিয়া তুমি পড়বা, মানে একটু হালকা আইডিয়া রাখবা। গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, গ্রোথ, থাইরয়েড, প্যারাথাইরয়েড। এরপরে অবশ্যই পড়তে হবে ইনসুলিনের ভূমিকা, ইনসুলিন এবং গ্লুকাগনের ভূমিকা, যেহেতু ডায়াবেটিসের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই কয়েকটা হরমোনের তুমি মানে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, এক্সট্রা যদি বেশি ক্ষরণ হয় কি হবে, কম ক্ষরণ হলে কি হবে, এগুলো একটা আইডিয়া তোমার থাকা প্রয়োজন। এবার আসি মস্তিষ্ক পার্ট। আসলে লম্বচ্ছেদ ছবি এখানে দেওয়া হয়েছে কারণ কয়েকবার কিছু কলেজে আসছে, আর খুব কালে ভদ্রে আসছে, এই জন্য এটাকে সিকিউতে রাখা হয়েছে, মস্তিষ্ক লম্বচ্ছেদ ছবি। এখন ইট ইজ আ সো টাফ থিং ফর অল অফ ইউ যদি তুমি এটা প্র্যাকটিস না করে থাকো। যদি আগে প্র্যাকটিস করে থাকো তাহলে অবশ্যই তুমি এটা পড়বা। যদি আগে প্র্যাকটিস করে না থাকো, আগে বাকি সব জলদি শেষ করার পরে রাতেবেলা বসে বসে তুমি ইনশাল্লাহ এটা প্র্যাকটিস করার চেষ্টা করবা। যদি রাতেবেলা না, মাথা গরম হয়ে যাবে, তুমি দুপুরবেলা বসে মানে গোসলের আগে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবা যদি তুমি ফ্রি হও। ওকে, বাট লম্বচ্ছেদ ছবি এটা কেন বাকি পার্টগুলো আনা হয় নাই, বিকজ এই পার্টগুলো পরীক্ষায় তেমন একটা আসে নাই। এর মানে কি যে কখনো আসবে না? ভাই এবার দিয়ে দিলে কি হবে? কিছুই হবে না। দিয়ে দিলে কি হবে? কেন এর মধ্যে রাখা হয়নি? কারণ যেহেতু এটা এর আগে আসে নাই, তো যেটা প্রশ্ন কখনো আসে নাই ওই প্রশ্নটাতে অবশ্যই ইম্পর্টেন্সের কাতারে রেখে তোমাকে আমি বলতে পারি না বেশি ইম্পর্টেন্ট, তাহলে তো সবই বলতে ভাই সবই পড়ো। এক্স্যাক্টলি, যে ভালো স্টুডেন্ট সে সবই পড়বা। আমার যে একাডেমিক ক্লাসগুলো আছে, তুমি যদি ওই নোটটা পড়ে যাও, যারা মানে 2 বছর ধরে পড়ছো, এবং তুমি যদি ওই নোটটা রিভিশন দিয়ে যাও, নট পড়ে যাও, রিভিশন দিয়ে যাও, কারণ আগে তো পড়তে হবে অবশ্যই। ওই আমার যে পড়াগুলো আছে এগুলো রিভিশন দিয়ে যাও, দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশের কোনো সিকিউ প্রশ্ন এর বাইরে থেকে হবে না। বাংলাদেশের কোনো সিকিউ প্রশ্নতে তখন তুমি ইনশাল্লাহ আটকাবা না। আমার যে অধ্যায়গুলো ফুল একদম A to Z কভার করা, ওই অধ্যায়গুলো তুমি ইনশাল্লাহ পড়ো। এখন কথা হচ্ছে এই ভিডিওটা আসলে কেন, দিস ইজ এ সাজেশন ক্লাস, সিকিউ অ্যানালাইসিস ক্লাস। এখানে শুধুমাত্র আমি ইম্পর্টেন্ট জায়গাগুলোই দেখাবো যেন সবাই অল্প সময়ের মধ্যে একটা কুইক রিভিশন নিতে পারে। ওকে, তো আমার এই ভিডিওতে যেন সবাই তার পড়াটাকে সুন্দর মতো অল্প সময়ে গুছিয়ে আনতে পারে, পড়াটাকে যেন প্রিসাইজভাবে তার রিভিশনটাকে সে মোটামুটি কয়েক ভাগে ভাগ করে সে সব ইম্পর্টেন্ট জায়গাগুলো আগে শেষ করে বাকিগুলোতে সময় দিতে পারে। এই জন্য, এবং যারা ধরো কম পড়ছে এতদিন ধরে তাদের জন্য আসলে এগুলো বেশি হেল্পফুল হবে। ওকে, আর বায়োলজিতে অবস্থা আসলে ম্যাক্সিমামের খারাপ। নিউরনের চিহ্নিত চিত্র আসলে
প্রশ্ন যদি একদম একদম সহজ প্রশ্ন হয় সেক্ষেত্রে এটা আসবে, এবং সেক্ষেত্রে দেখো এক নিউরন থেকে আরেক নিউরনে কিভাবে উদ্দীপনা পরিবহন হয় এটা কিন্তু এখানে চার্টে দিই নেই, কারণ এর আসে নেই, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি ধরো প্রশ্নটা একটু ট্রিকি করার চেষ্টা করতাম, নিউরনের ওই প্রশ্নটা ঘতে আমি ব্রেনে কোনো একটা পার্ট থেকে প্রশ্ন করতাম, যদি আমি চিন্তা করতাম, বাট স্টুডেন্টকে আটকানো হয়তো মূল কথা না, বাট এটা আসলে আটকানো না, এটা যদি বই থেকে আসে আটকানো বলা যাবে না, ঠিক আছে? তোমরা যদি ইনশাল্লাহ আগে এগুলো পড়বা, 5 স্টার যে বললাম চোখ এবং কান, আমার একটা ওয়ান শট 1-1.5 ঘন্টা দেখলে দেখবে এই অধ্যায় শেষ। তো ইনশাল্লাহ এই 2টা পার্ট পড়ার পরে তারপর তুমি এই যে নিউরনের গঠন, কিভাবে উদ্দীপনা পরিবহন হয়, ব্রেনের স্ট্রাকচার, এই পার্টটা তুমি দুপুরবেলা বসে দেখতে পারো। তো এই অধ্যায় নিয়ে আমি জোর দিচ্ছি, কারণ এগুলো থেকে প্রশ্ন থাকবেই, সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় মিস হবে না। অনেক বছর পরে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সো এটা এই অধ্যায় থেকে যারা প্রশ্ন করবে তাদের জন্য আসলে এটা একটা এক্সাইটমেন্টের বিষয়। ভাই এবং আপুরা, চলে আসি আমরা অধ্যায় 10, মানব জীবনের ধারাবাহিকতা। খেয়াল করে দেখো, ধারাবাহিকতা একটা ওয়ান শট আমি আপলোড করেছি। রজচক্রের প্রক্রিয়া পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট, হ্যাঁ, রজচক্রের প্রক্রিয়া একদম 5 স্টার ইম্পর্টেন্ট। আমি তোমাকে সুন্দর করে পড়াইছি কিভাবে ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন হয় এবং কিভাবে জরায়ুতে পরিবর্তন হয়। রজচক্র প্রক্রিয়ায় কিন্তু 2 ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই, একটা হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে ছোট্ট করে উপরে ছবি দেওয়া, একটা হচ্ছে আমাদের মেয়েদের জরায়ুতে পরিবর্তন, ডে কাউন্ট সহ। ওখানে সুন্দর করে ধাপ লিখবা, কোন কোন হরমোন কাজ করে, ছোট্ট করে কি পরিবর্তন হয়, এভাবে লিখবা, ছবি একবার 1.5 পৃষ্ঠা হয়ে যাবে। বিশ্বাস করো, নম্বরে খুব বেশি একটা লিখতে হয় না, ছবি আঁকলেই হয়ে যাবে। ছবি আঁকে কিছু পয়েন্টগুলো এভাবে যে বললাম কি কি হরমোন কাজ করে কোন পয়েন্টে আর কি ধরনের পরিবর্তন হয়, ছোট্ট করে, এত ব্যাখ্যা লিখতে হবে না। এভাবে করে লিখতে দেখবে তোমার লেখা লাগবে কম, পেজটা একটু বাড়বে, ছবি সহ আঁকলে 3-3 পাবো ইনশাল্লাহ। স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস সবচেয়ে আসলে সহজ একটা প্রক্রিয়া, স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস। তো এটা আসলে একটা আইডিয়া রাখা ভালো, প্রশ্ন সহজ হলে আসবে। শুক্রাণুর গঠন এবং ডিম্বাণুর গঠন, শুক্রাণুর গঠন এবং চিত্র, ডিম্বাণুর গঠন এবং চিত্র, এটা তুমি যদি নাও পারো, তুমি আমার ওয়ান শট থেকে যদি ধরো এটা পড়তে গিয়ে তুমি একবার পড়ছো, মাথার মধ্যে একটু কম ঢুকছে, নতুন পড়তে আসছো, সেক্ষেত্রে তুমি আমার চিত্রের ক্লাসের দিকে খেয়াল রাখো। চিত্রের ক্লাসে তো আমি ছবি যখন আঁকবো, আমি তো বুঝে আঁকবি, তো আমার ছবি ক্লাস দেখলে ইনশাল্লাহ তোমার আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আইভিএফ এর ধাপসমূহ খুবই ইম্পর্টেন্ট। বর্তমান পৃথিবীতে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তুমি এটা ধাপগুলো একদম 7টা-8টা পয়েন্ট, যে যতগুলো পয়েন্ট আছে মুখস্থ করে রাখবা, একদম পড়ে রাখবা, কোনটার পর কোনটা মুখস্থ বলতে একটা আইডিয়া নিয়ে রাখা। কারণ নম্বরে দেখা যাবে সহজ একটা প্রশ্ন দিয়ে নম্বর এটা দিচ্ছে, তখন তুমি এই আইভিএফ এর পদ্ধতিগুলো একদম পয়েন্ট আকারে না জানলে পরীক্ষার গিয়ে দেখবা 3-4টা বেশি পয়েন্ট মাথা থেকে বেরোবে না। যৌনবাহিত রোগের কারণ এবং প্রতিকার, এই কারণ প্রতিকার এটা নিয়ে আসলে আমি একটু সবাইকে বলি যে এই ধরনের প্রশ্ন অ্যান্সার না করার জন্য, সেক্ষেত্রে পুরো প্রশ্নটা স্কিপ করে অন্য কোনো সলিউশন যদি ভালো পারো দিতে, তারপরে যদি তোমার একটা আইডিয়া করার ইচ্ছা থাকে তুমি নিতে পারো। বাট এখান থেকে প্রশ্ন আসলে তুমি যৌনবাহিত রোগ বা এগুলো কারণ বা প্রতিকার, ওখান থেকে তুমি খুব বেশি তুমি লিখতে পারবা না যদি তুমি আগে পড়ে থাকো। আগে পড়ে থাকলে একটু তুমি 2-3টা করে পয়েন্ট আইডিয়া নিয়ে যেতে পারো, 2-3টা পয়েন্ট, বেশি না। কিন্তু খুব বেশি পড়তে গেলে যদি আগে পড়া না হয়ে থাকে তাহলে খুব বেশি পড়তে যেও না, কারণ এগুলো বেশি একটা মনেও থাকে না, আবার এগুলো লিখলে বেশি একটা নাম্বার দেও না। চলে আসি মানবদের প্রতিরক্ষা, ইনশাল্লাহ এবার প্রশ্ন থাকবে, আশাবাদী, খুবই আশাবাদী। টি কোষ বি কোষের পার্থক্য, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, একদম মাস্ট। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া একদম 5 স্টার ফর সিকিউ। নেক্সট, সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্টিবডির গঠন, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির গঠন এবং চিত্র খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টিবডি কিভাবে কাজ করে, কোথায় গেছে? আচ্ছা, অ্যান্টিবডি যে আমাদের দেহে কাজ করে, অ্যান্টিবডির গঠন চিত্র সহ প্লাস কাজ, একদম কাজ কিন্তু মাস্ট। অ্যান্টিবডি কিভাবে আসলে জীবাণুর বিরুদ্ধে কাজ করে, কিভাবে জীবাণুকে ধ্বংস করে, একদম মাস্ট। অ্যান্টিবডির গঠন এবং অ্যান্টিবডির কাজ, কিভাবে জীবাণুকে ধ্বংস করে। তো ত্বকের ভূমিকা একটু সহজ প্রশ্ন, একদমই এমসিকিউ মূলত দেয়, সৃজনশীল আসার সম্ভাবনা একটু কম, একদমই সহজ প্রশ্ন না করলে। অর্জিত প্রতিরক্ষা ধাপসমূহ, এটা ইম্পর্টেন্ট। অর্জিত প্রতিরক্ষা কি আছে? টিকা এবং ভ্যাকসিনেশনের ভূমিকা, এটা খুবই ইম্পর্টেন্ট। টিকা এবং ভ্যাকসিনেশনের ভূমিকা 5 স্টার ইম্পর্টেন্ট। এগুলো ভূমিকামূলক প্রশ্ন হলেও এখানে কিন্তু অনেক কিছু লেখা যায়, বুঝছো, অনেক কিছু লেখা যায়। কারণ নাম্বারে দেখা যাবে অ্যান্টিবডির গঠন আসছে, তখন এই লোভ সামলে তুমি নাম্বার কটা প্রশ্ন বাদ দিবা। তো এই ধরনের প্রশ্ন লেখাটা তাও ভালো, এখানে তুমি ইচ্ছা মতো অনেক কিছু লিখতে পারবা, একটু আইডিয়া থাকলে লেখা যায়। তো এই জন্য এগুলোতে আইডিয়া নেওয়াটা জরুরি। প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট, স্মৃতিকোষের ভূমিকা বা মেমোরি সেলের ভূমিকা। তো এই মেমোরি সেলের ভূমিকা লাস্টে দিয়ে দেখবেন দেওয়া আছে, চাইলে একটু রিডিং দিয়ে রাখতে পারো। বাট এই যে অ্যান্টিবডির গঠন এবং চিত্র সহ প্লাস কাজ, হ্যাঁ, কিভাবে এইগুলো কিন্তু মাস্ট ভাই, কিভাবে অ্যান্টিবডি কাজ করে খুব সুন্দর করে দেখবা, অনেকগুলো প্রক্রিয়া লেখা আছে, হ্যাঁ, কিভাবে আসলে ফ্যাগোসাইটগুলো কিভাবে ওই তোমার আস্তে আস্তে দেখবা কিভাবে অপসোনাইজেশন হয়, কিভাবে কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ হয়, মানে কিভাবে আসলে প্রতিরক্ষা ব্যবস্থাটা কাজ করে আমাদের বডিতে, এই সম্পর্কে একটা আইডিয়া রাখা জরুরি। তখন তুমি ইনশাল্লাহ এই ধরনের প্রশ্নগুলো রিলেট করে, সবগুলো মোটামুটি ওখান থেকে রিলেট করে তুমি অ্যান্সার করতে পারবা, বুঝতে পারছো? তো এই জায়গাগুলো খেয়াল করবা। টিসেল বিসেলের পার্থক্য তেমন একটা
তেমন একটা আসে না আর কি বোর্ডে। তারপরেও যেহেতু প্রশ্নগুলো মার্ক করা আছে, ইনশাল্লাহ তুমি এখান থেকে প্রিপারেশন নিতে পারবে। চিন্তা তো বিবর্তন ভাই, এই অধ্যায়ে আমার ক্লাস যে ইনশাল্লাহ করছো, এই অধ্যায়ে অনেকগুলো ক্লাস আমার দেওয়া আছে ইউটিউবে এবং সবগুলো মাস্টার ক্লাস লেভেলে। এই অধ্যায় নিয়ে তাই আমার কিছু বলার নাই, কারণ এই অধ্যায় টপিকগুলো যা যা আছে আস্তে তুমি যে দেখো এখানে সবগুলোই তো তোমার ইয়ে টাইপের প্রশ্ন, এই সবগুলোই তো তোমার ওই মানে চার্ট টাইপের, তাই না? মিলাও, তাই না? সুন্দর চাকার বোর্ডে গিয়ে মিলাও। তো এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট, আমি ক্লাসের মধ্যে বলে দিছি, আমার ক্লাস ফ্রি করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তোমাদের জন্য অনেক অনেক ফ্রি ক্লাস। যারা ইউটিউবে ক্লাসটা করছো তারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে অবশ্যই মতামত জানিও ক্লাসগুলো তোমার কেমন লাগে, ভিডিও তোমার কেমন লাগছে। ওকে, আই উইল বি গ্রেটফুল টু অল অফ ইউ ফর দিস লিটল থিংস ইনশাল্লাহ। সো সমপ্রকটতা এবং প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এই পার্টগুলো আমি ওখানে পড়াইছি, এগুলো বেশি আসে। পরিপূরক জিনো মোটামুটি পড়াইছি, পরিপূরক জিনো আসে। তাহলে এখানে যেগুলো আছে সবগুলো চাকার বোর্ড দিয়ে আমি তোমাকে দেখাইছি। বাট খেয়াল রাখবা, এই যে লাল সবুজ বর্ণান্ধতা না, এখানে কোথায় গেল? আচ্ছা, এই বর্ণান্ধতা আসে, বাট বর্ণান্ধতার সাথেও আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হিমোফিলিয়া। সেটা হচ্ছে হিমোফিলিয়া। বর্ণান্ধতার পাশে আরেকটা আসে, কি বললাম? হিমোফিলিয়া। হিমোফিলিয়া থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এগুলো কিন্তু খুবই সহজ। বাবার হয়েছে, মায়ের হয় নেই, বাচ্চার কি হবে, এইসব প্রশ্ন। তো ওই ধরনের প্রশ্নগুলা হিমোফিলিয়া, লাল সবুজ বর্ণান্ধতা বা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এগুলো মোটামুটি রিলেট করে এই বক্স করে পড়ানো খুবই ইজি এবং মনে রাখাও ইজি। এগুলো মনে রাখার কিছু নেই, নিজে করে করে দেখতে হয় যে কি হয়েছে। তো এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এগুলো থেকে আছে। মহিলার তুলনায় পুরুষ বেশি বর্ণান্ধতা কেন? এগুলো হচ্ছে ক্ষয়ের প্রশ্ন, তোমরা বুঝতে পারছো। ছেলে এই যে রক্তের গ্রুপ খুবই ইম্পর্টেন্ট, রক্তের গ্রুপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা গ্রুপ বলবে আর একটা মায়ের একটা গ্রুপ বলবে, বাচ্চার কি হবে, এই সব প্রশ্ন এই টাইপেরই। অমুকের এটা, তমুকের এটা, বাচ্চার কি হবে, ওই বাচ্চার এটা, তার আরেক বাচ্চার এটা, তাদের বাচ্চার কি হবে। এই ধরনের প্রশ্নই আসলে জেনেটিক্স থেকে আসা উচিত এবং এইগুলোর প্রশ্নই আসে। RH ফ্যাক্টরের গর্ভধারণজনিত জটিলতা, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা কিন্তু ঘ নাম্বারে দেয়। অনেকে বলতে পারে ভাই ঘ নাম্বার দেওয়ার মতো কি হলো? এখানে দুইটা কারণ আছে, তো এই জন্য এটা ঘ নাম্বারে দেয়, প্রত্যেকটা কারণে 2 নাম্বার করে। এবং সেখানে তোমার অবশ্যই ওই NTD ইনজেকশন যে প্রয়োগ করা হয়, এটার কথা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্যার এগুলো খেয়াল করে। আর বিবর্তন থেকে তো চাইলে আসলে আর্কিপ্টেরিক্সটা পড়তে পারো, যে এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য হচ্ছে সরীসৃপের সাথে মিলে যায়, কিছু বৈশিষ্ট্য পাখির সাথে মিলে যায়। ওই হিসেবে বলা হয় যে পাখির হচ্ছে মহিমান্বিত সরীসৃপ, এবং তাকে বলা হয়, এই আর্কিপ্টেরিক্সকে বলা হয় পাখি এবং সরীসৃপের মধ্যবর্তী একটা দশা। তো এই যে মধ্যবর্তী ধাপ, তো এখানকে এই জন্য কিছু বৈশিষ্ট্যগুলো তুমি চাইলে রিলেট করে আর্কিপ্টেরিক্সের কি কি সরীসৃপের বৈশিষ্ট্য আছে, এর মধ্যে কি কি পাখির বৈশিষ্ট্য আছে মানে ছিল, তো এইগুলো তুমি আসলে দেখতে পারো। বাট বিবর্তন পাঠ থেকে প্রশ্ন আসলে ভাই অ্যান্সার করো না, কারণ এটা গ নাম্বার আসলে গ নাম্বার দেখবা এইসব বিবর্তনের যে ভৌগোলিক বা বিস্তৃতগত প্রমাণ, এই প্রমাণ সেই প্রমাণ এইসব আসছে, এইসব প্রমাণ তুমি বেশি একটা আসলে লিখে কুলাইতে পারবা না, সময় কিন্তু নাই। খেয়াল রাখবা, বায়োলজিতে যখন ছবি আঁকতে হবে, ছবি কিন্তু কাল ক্ষেপণ করে, সময় লাগে, ছবিতে মার্কিং করতে হয়, তাই না? এক পাশে মার্কিং করতে হয়। বায়োলজিতে কিভাবে লিখলে ভালো নাম্বার পাবা, এই ভিডিওটা ইনশাল্লাহ কালকে আপলোড হবে, কালকে কষ্ট করে ইনশাল্লাহ দেখে নিও। ওকে, কালকে বা পরশু দিন দিব। এখন তো তোমরা পড়তেছো, এখন লিখানোর চিন্তা নাই। কিভাবে মার্কিং করতে হবে, কিভাবে লিখলে ভালো মার্কস আসে, ওইগুলো মেনটেন করতে গেলে সময় ক্ষেপণ হয়। সেক্ষেত্রে খুব বেশি যে বাংলা গল্পটা লিখবা, লিখে পারবা না, আর লিখেও বায়োলজিতে ওইগুলোতে নাম্বার তেমন দেয় না। ওকে, ফাইন। চলে আসে লাস্টের অধ্যায়। এই অধ্যায় থেকে আসলে কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়া, এই একটা জিনিস একটু দিতে পারে। মৌমাছির এই যে সামাজিক সংগঠন, মৌমাছির সামাজিক সংগঠন কিভাবে আছে, প্রতিবর্ত ক্রিয়া, ওগুলো আসলে তোমার তুমি এমসিকিউর জন্য আসলে সবগুলো ইনশাল্লাহ দেখে রাখতে পারো। এমসিকিউ তুমি ইনশাল্লাহ পড়ে ফেলতে পারো, অতটুকুই, এর বেশি কিছু না, এর বেশি কিছু করলে আসলে মানে এখান থেকে আমি সৃজনশীল তো আসার পক্ষে না, আসলে অবশ্যই বাদ দিবা, এগুলো লিখে নাম্বার পাবা না। বায়োলজি মূলত ছবি কেন্দ্রিক যে পার্টগুলো আছে ওগুলোর দিকে ফোকাস করবা, তাহলে ভালো হবে। ওকে, সো মেডিকেল ভর্তি পরীক্ষাতে যারা আছো, এখানে ম্যাক্সিমাম ফিচারগুলো দেওয়া আছে, 5টা বই। এই 5টা বই ইনশাল্লাহ টাইগার ডিএমসি 6.0 ভর্তি হলে তোমার বাসায় যাবে, ক্লাস, এক্সাম, প্রিভিয়াস ফুল আর্কাইভ পেয়ে যাবা, একদম আমার ফুল আর্কাইভ, হৃদয়ের ফুল আর্কাইভ, এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা। সাথে মানে এমন কিছু নাই যেটা মেডিকেলের বিষয়ের জন্য আছে কিন্তু তোমাকে আমি এখানে দেই নাই। তো তুমি যদি ইনশাল্লাহ মেডিকেলের জন্য চেষ্টা করো, ভালোভাবে চেষ্টা করো, এবং বেস্ট ক্লাস ইনশাল্লাহ পাবা টার্গেট ডিএমসি 6.0-তে। এখন ভর্তি হলে ডিসকাউন্ট অফার অলরেডি চলমান, মানে যে প্রাইস দেওয়া আছে ডিসকাউন্টেড প্রাইস, এটা ইনশাল্লাহ এইচএসির পরপর আমরা এটা বাড়িয়ে দিব। আর বইটি সব ফ্রি এর মধ্যে, এবং সবচেয়ে কমই আসলে বাংলাদেশে বলতে গেলে বর্তমান প্রেক্ষাপটে। ঠিক আছে, আর হচ্ছে দিস ইজ মি, মাস্টার বায়োলজি ডক্টর আব্রাহাম নামার, এবং 27 ব্যাচের জন্য প্রি মেডিকেল বায়োলজি, প্রি মেডিকেল কেমিস্ট্রি ইনশাল্লাহ আসতে যাচ্ছে। এবং একই সাথে তোমরা যদি চাও প্রি মেডিকেল বায়োলজি কেমিস্ট্রি একসাথে কম্বাইন, ওটাও ইনশাল্লাহ অ্যাড হতে পারবা। তো ইন্ডিভিজুয়াল আমার এককভাবে ওই কোর্সটা ইনশাল্লাহ পরিচয় দিতে হবে 27 ব্যাচের জন্য। তো 26 ব্যাচের যারা আছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।
তোমরা তোমাদের জুনিয়রদের সাজেস্ট করবে যদি ক্লাস ইনশাল্লাহ ভালো লাগে। তোমাদের জন্য আমি একটা লম্বা সময় সার্ভিস দিয়ে যাচ্ছি, লম্বা সময়, মানে তোমাদের গত 2 বছরে তোমরা আমার আলহামদুলিল্লাহ ইউটিউবে ফ্রি ক্লাস, পেইড ব্যাচের ক্লাস মিলে কয়েক লাখ স্টুডেন্ট আসলে আলহামদুলিল্লাহ ক্লাস করেছো। তো তোমাদের পিছনে অনেক অনেক শ্রম আমারও আছে, আল্লাহর রহমতে আল্লাহ সে তৌফিক দিচ্ছে সেই পরিমাণ শ্রম দেওয়ার। তোমাদের লাস্ট এই পরীক্ষা ইনশাল্লাহ দিলে তোমাদের একটা জীবনে একটা ধাপ ইনশাল্লাহ অতিক্রম হবে, সেই একটা ধাপের সাথে আমার নাম জড়িত থাকলে আমি ইনশাল্লাহ অবশ্যই খুশি হব। সামনে ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশন, সেটা বা ভার্সিটি অ্যাডমিশন, ওর সাথে যদি আমি ইনশাল্লাহ ইনক্লুড থাকতে পারি, আমার মাধ্যমে যদি উপকৃত হও, তাতেও ইনশাল্লাহ আমি খুশি হব। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার সামনের পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো হোক। পেজে রেগুলার খেয়াল রাখবা, এই কদিন আমি অনেক ভিডিও গাইডলাইন তোমাদের জন্য দিয়ে যাচ্ছি, তোমাদের যেন ইনশাল্লাহ বেস্ট রেজাল্ট হয়। সবাই হামিম ভাইয়ের জন্য দোয়া করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রিয়েক্ট দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও। সবাই অনেক 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 ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।